বিশ্ববিদ্যালয় আমাকে নেওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড ছিল না। অনার্সে ফার্স্ট ছিলাম, মাস্টার্সে ফার্স্ট ছিলাম। তো আমাদের ডিপার্টমেন্টের সাধারণত কালচার হলো যারা অনার্স এবং মাস্টার্সে ভালো রেজাল্ট করে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়। যাতে কিছু পলিটিক্যাল কারণ ছিল, আমি ছাত্র শিবিরের কেন্দ্রে দায়িত্ব পালন করেছি, ইউনিভার্সিটির সভাপতি ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার জীবনের খুব রোমান্টিক নস্টালজিক টাইম। আমি যখন বিশ্ববিদ্যালয়ে এখানে আসছি, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, আমার অনার্স এবং মাস্টার্স এখানে শেষ হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমার রাজনৈতিক জীবন, আমি ছাত্র শিবিরের মেম্বারশিপ হয়েছে আমি যখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে। আজকে আমাদের সাথে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যিনি নিজ গুণী গুণান্বিত, যার লেখাপড়ার জন্য অপেক্ষায় থাকে দেশের কোটি তরুণেরা। আজকে আমাদের সাথে আছেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন, পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। মির্জা গালিব ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি দেশের বাইরে কতদিন ছিলেন এবং কিভাবে ছিলেন? আমি দেশের বাইরে যাই 2009 সালে। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে। আমার মাস্টার্স শেষ হয়েছে, রেজাল্ট হয়েছে 2008-এর দিকে। তো তারপর আমি বাইরে পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করতেছিলাম। 2009-এর অগাস্টে ফল সেশনে আমার হচ্ছে ইউনিভার্সিটি অফ আলবার্টা কানাডাতে, ওখানে পিএইচডি অ্যাডমিশন হয়। তো অগাস্টে আমি দেশের বাইরে চলে যাই। তো তারপর পিএইচডি শেষ করি 2014-এ কানাডাতে। তারপরে আমি আমেরিকাতে চলে যাই। আমেরিকাতে একটা ন্যাশনাল ল্যাবে পোস্টডক হিসাবে কাজ করি, তারপর দুটো ইউনিভার্সিটিতে পোস্টডক হিসাবে কাজ করি, অ্যান্ড দেন ফাইনালি আমি হাওয়ার্ড ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করেছি 2022-তে, এবং গত 2 বছর আমি ওখানেই আছি। আর এখন তো দেশে আসলাম। কোন পরিস্থিতিতে বাংলাদেশ ছেড়েছিলেন, বা কি হয়েছিল, কি ঘটেছিল, বা যার জন্য আপনাকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল, এমন কোনো ঘটনা আছে কিনা? না, আমি যখন বাংলাদেশ থেকে বাইরে পিএইচডি করতে যাই, এটি মূলত আমার একাডেমিক প্ল্যানের পার্ট ছিল। দুটো অপশন ছিল। একটা হলো যে আমি ইউনিভার্সিটি থেকে যখন পাশ করে বের হয়েছি, যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে আগে জয়েন করব, তারপরে আমি পিএইচডি করতে যাব, এটি একটা অপশন ছিল। আর একটা অপশন হচ্ছে যে আমি চলে যাব। তো ইন্টারেস্টিং যেটা হয়েছে, যেহেতু কিছু পলিটিক্যাল কারণ ছিল, ইউনিভার্সিটি আমি যখন পাশ করে বের হয়েছি, এরপরে তারা ওই সময় সার্কুলারই দেয় নাই। যেহেতু সার্কুলার দিলে আমি অ্যাপ্লিকেশন করব, এবং রাজনৈতিক বিবেচনায় আমাকে নিতে তারা খুব বেশি একটা ইন্টারেস্টেড না, তখন আওয়ামী লীগ সরকার চলে এসেছে। তো সার্কুলার বন্ধ ছিল, এবং আমার কাছে যখন মনে হয়েছে যে এখানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রাজনৈতিকভাবে ইম্প্যাক্টেড হবে, তখন আমিও এটার ব্যাপারে খুব বেশি ইন্টারেস্টেড ছিলাম না। তো আমি বাইরে অ্যাপ্লিকেশন করা শুরু করেছি। আমার পিএইচডির অপশন যখন হয়েছে আমি চলে গেছি। অ্যাকচুয়ালি কি আপনি ভিকটিম হয়েছিলেন কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে? এখানে প্রশ্নটা হলো, আমি অনার্সে ফার্স্ট ছিলাম, মাস্টার্সে ফার্স্ট ছিলাম। তো আমাদের ডিপার্টমেন্টের সাধারণত কালচার হলো যারা অনার্স এবং মাস্টার্সে ভালো রেজাল্ট করে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়। তো আমি যদি নর্ম বা কালচারাল প্র্যাকটিস হিসাবে দেখি, তাহলে আমি অ্যাপ্লিকেশন করলে আমার বিশ্ববিদ্যালয়ের নেওয়া উচিত, আমি যদি কালচারাল নর্মের দিকে দেখি। কিন্তু রাজনৈতিক যে সিচুয়েশন ছিল, সে কারণে বিশ্ববিদ্যালয় আমাকে নেওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড ছিল না, বা তারা নিত না। এটা আমি যখন সেন্স করেছি, তখন আমি পিএইচডির জন্য চলে গেছি। আমি আর অ্যাপ্লিকেশন আলাদাভাবে করি নাই। অথবা আমি যখন পিএইচডি শেষ করেছি, তখন বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফ্যাসিবাদের দিকে হাঁটা শুরু করেছে। তখন এখানে ফিরে এসে অ্যাপ্লিকেশন করাটা এটা প্রায় একটা ইম্পসিবল কাজ ছিল। আমি এটা ট্রাই করি নাই যে ওকে আমি অ্যাপ্লাই করলে কি হবে, কিন্তু আমার বন্ধুবান্ধব যারা এমনকি রাজনীতিও করেন নাই, তাদের মধ্যে অনেকে এসে ইন্টারভিউ ফেস করেছেন এবং খুব এম্বারাসড হয়েছেন, যেহেতু শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা পলিটিসাইজড সেখানে ছিল। তো আমার কাছে মনে হয়েছে যেহেতু প্রসেসটা ফেয়ার না, এবং আমার কাছে বেটার অপশন আছে, সো লেটস ট্রাই ইট। তো এই কারণে আমি আর কখনো অ্যাপ্লিকেশনই করিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন তো গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসতেছে, একটা পরিবর্তিত পরিস্থিতি। এই পরিস্থিতিতে যদি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে নিয়োগের কোনো সুযোগ আসে, যোগদান করার সুযোগ আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন? দ্যাটস ভেরি ইন্টারেস্টিং থিং। আমি যখন পিএইচডি করার জন্য দেশের বাইরে গিয়েছি, আমার কখনো ইন্টেনশন ছিল না যে আমি বাইরে সেটেল হব। আমার অলওয়েজ চিন্তা ছিল যে আই উইল কাম ব্যাক টু বাংলাদেশ। কিন্তু যেটা হয়েছে, এখন তো অনেক দিন গেছে, ইটস অলমোস্ট আমার পিএইচডি 5 বছর, তারপরে আরও প্রায় 5, 6, 7 ইয়ার্স গন। তো ফিরে আসার প্রসঙ্গটা তো সবসময় থাকেই, নিজের দেশে, নিজের মানুষ, নিজের ক্যাম্পাস এখানে। সো ইটস আ পসিবিলিটি, কিন্তু একেবারে ইনএভিটেবলি আমি এখনই ফিরবো, আই হ্যাভ নট ডিসাইডেড দ্যাট ওয়ে। আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাকে কি দিয়েছে? চিন্তা, আমার বড় হয়ে ওঠা,
এর সবকিছুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমার ছাত্র শিবির করার টাইম, এই দুটো জিনিস ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শিবির প্রসঙ্গে একটু পরেই কথা বলবো আপনার রাজনৈতিক জীবন নিয়ে। তার আগে একটু কথা বলে নেই, সেটা হলো যে পরিবর্তিত পরিস্থিতি, জুলাই বিপ্লব, এই বিপ্লবে বহু তরুণ অংশ নিয়েছে, তাদের আত্মত্যাগ হয়েছে, এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, এটা খুব ওয়ান্ডারফুল একটা জিনিস। সেটি হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনার গত 15-16 বছরের যে শাসন, এটা একটা টেক্সট বুক মডার্ন ফ্যাসিজম ছিল। আপনি যদি খেয়াল করে দেখেন যে গণতান্ত্রিক স্পেস থেকে সরে গেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে, আপনি বিরোধী রাজনৈতিক দল বা অ্যাক্টিভিস্ট হলে গুমের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন। ইভেন আপনি যদি জাস্ট নর্মাল একজন অ্যাক্টিভিস্ট, আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন, আপনাকে ডিজিটাল সিকিউরিটি আইনের মামলা দিয়ে জেলখানায় নিয়ে যাচ্ছে। তো মানুষের কোনো স্বাধীনতা ছিল না। তো কোশ্চেনটা ছিল যে আমরা এরকম একটা টেক্সট বুক ফ্যাসিজম থেকে কিভাবে বের হব, আমাদের ওয়ে আউট কি? আমাদের প্রথম ওয়ে আউট ছিল রাজনৈতিক বিরোধী দল, তারা সরকারের বিপক্ষে যে গণতান্ত্রিক আন্দোলন, তাতে নেতৃত্ব দেবে এবং পরিবর্তন করবে, কিন্তু সেটি হয়নি। অনেক কারণ আছে, কিন্তু নানা কারণে সেটি ফেল করেছে। তো এরপর যখন আমরা অলমোস্ট একটা হোপলেস সিচুয়েশনে, তখন আমরা দেখলাম এদেশের তরুণ নেতৃত্ব এগিয়ে আসলো, ছাত্ররা আসলো, তাদের সাথে জনতা গিয়ে যোগ দিল, বিভিন্ন রাজনৈতিক দল তারা গেল, এবং আমাদের একটা ইউনিটি তৈরি হলো, এবং ইউনিটির মধ্য দিয়ে আমরা এই সিচুয়েশনটা চেঞ্জ করলাম। আমার বোধহয় এটা ইউনিক। আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, এখনও তো অনেক জায়গায় একনায়কতন্ত্র আছে, তাই না? কিন্তু সেই শাসন থেকে বের হয়ে আসার যে প্রক্রিয়া, এর আগে আমরা মিডল ইস্টে দেখলাম যে এই ধরনের একটা রেভলিউশন হয়েছে। তো আমরা যেই রেভলিউশনটা এখানে করতে পেরেছি, এটা একটা হিউজ সাকসেস স্টোরি। এবং আমার বোধ হয় যে সারা বিশ্বে যারা গণতন্ত্রকামী, তারা বিভিন্ন জায়গায় আমাদের এক্সাম্পলটাকে একটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে পড়বে। তারা দেখবে যে কেমন করে একটা দেশের তরুণ প্রজন্ম তার স্বাধীনতায় নেতৃত্ব দিতে পারে, তার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে পারে, এবং তার গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে পারে। একে তো ইউনিটি ছিল সব জায়গায়, এখানে মানে রাজনৈতিক যে মতাদর্শ, সেই ভেদাভেদ ভুলে গিয়ে এক ধরনের ঐক্য হয়েছিল। জুলাই পরবর্তী সময় 4 মাসের মধ্যে এক ধরনের অনৈক্য দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। একদিকে বৈষম্য বিরোধী আন্দোলন, আর একদিকে ছাত্র শিবির, আর একদিকে ছাত্রদল। এই যে মতনৈক্য দেখা দিয়েছে, এই মতনৈক্যে কি কোনোভাবে এই বিপ্লব কোনোভাবে মানে নস্যাৎ হবে? না, আমি খুব নেগেটিভ না। তার কারণ হলো যে ধরেন আপনি যখন শেখ হাসিনার বিপক্ষে আন্দোলনে গেলেন, সবার একটা ওয়ান কমন এজেন্ডা যে আমাকে এই ফ্যাসিবাদ দূর করতে হবে। কিন্তু ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের তো ভিন্ন ভিন্ন পলিটিক্যাল ইডিওলজি আছে, তাদের ভিন্ন ভিন্ন কর্মসূচি আছে। কাজেই শেখ হাসিনার যখন পতন হলো, তখন প্রত্যেক রাজনৈতিক দল তার আলাদা কর্মসূচিতে চলে যাবে। এটির মধ্যে আমি কোনো প্রবলেম দেখি না। যেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে সেটি হলো যে আমাদের একটা গণতান্ত্রিক স্পেস, যেখানে আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, কিন্তু আমি সেটি রেসপেক্টের সাথে বলবো, আমি আলাপ আলোচনা করব। আমরা যেন আমাদের পূর্বতন কালচারে ফেরত না যাই, যেখানে আমি গণতান্ত্রিক স্পেসের নর্ম ভায়োলেট করে একজনের উপরে আমার পাওয়ার প্র্যাকটিস করতেছি, তার মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতেছি। তো সেটি যদি না হয়, এবং একটি গণতান্ত্রিক স্পেসের মধ্যে ছাত্রদল, ছাত্র শিবির, অন্যান্য ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা সবাই যদি কিছুটা নিজস্ব মতামতের ভিন্নতা নিয়ে অপারেট করে, আমি এটাকে ঐক্যের জন্য কোনো প্রবলেম দেখি না। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, যারা অংশগ্রহণ করেছে, এদের বেশিরভাগের বয়স হলো 35, 40 বা 30-এর নিচে একেবারেই। তো আওয়ামী লীগ যদি আগামীতে রাজনীতি করতে চায়, এই তরুণদের যে ক্ষত, সেই ক্ষত মোকাবিলা করতে হবে কিনা? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা একটা স্ট্যাটিস্টিক্স দেখার চেষ্টা করেছিলাম যে যারা এই আন্দোলনে নিহত হয়েছে তাদের স্ট্যাটিস্টিক্স। তো সেখানে আমাদের বোধহয় প্রায় 500 শহীদদের তালিকা ছিল। তো আমরা তাদের বয়সের যখন স্ট্যাটিস্টিক দেখছি, আপনি যে স্ট্যাটিস্টিক উল্লেখ করছেন সেটা এক্স্যাক্টলি সেখানে স্যাটিসফাই করে যে তাদের বয়স 25-30 বা তার চাইতেও নিচে। তার মানে হলো যে এই আন্দোলনে যারা সাহসের সাথে অকুতোভয়ভাবে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে, তারা মূলত দেশের তরুণ প্রজন্ম, এবং খুব সম্ভবত স্বাধীনভাবে তারা সর্বশেষ ভোট দিচ্ছে সেটা অনেক দিন আগে। তো 2008-এর ইলেকশন হয়তো তাদের ভোটের বয়স হয় নাই, তার মানে হচ্ছে তারও সর্বশেষ হয়তো আপনার 2001-এর নির্বাচনে তারা ভোট দিয়েছে। এই তরুণ প্রজন্ম এই দেশে আরও 30-35 বছর থাকবে, তাই না? 35-40 বছর তাদের লাইফ স্প্যান, তাদের নাগরিক অ্যাক্টিভিটি সেখানে থাকবে। এবং এই প্রজন্মের মনোজগতে
আওয়ামী লীগ হচ্ছে একটি নেগেটিভ নেম, একটা ফ্যাসিস্ট শক্তি। যতবার তারা আওয়ামী লীগের নাম শুনবে ততবার মনে হবে যে এটা হচ্ছে যে রাস্তায় দাঁড়িয়ে তাকে গুলি করে, এটা মনে হবে যে এরা হেলমেট বাহিনী। তো এই যে একটা দেশের একটা টোটাল ইয়াং ফোর্সের সাথে আওয়ামী লীগের যে কনফ্লিক্টের জায়গা, এই কনফ্লিক্টের জায়গা আওয়ামী লীগের রাজনীতিকে একটা বিশাল বিশাল ক্রাইসিসের মধ্যে নিয়ে গেছে। তো আমার বোধ হয় যে এটি আওয়ামী লীগের নেতৃত্বকে অনুধাবন করতে হবে যে দে হ্যাভ ডান এ ক্রাইম, দে শুড টেক দ্য রেসপন্সিবিলিটি। যারা অপরাধ করেছে, ক্রিমিনাল রেসপন্সিবিলিটি, তাদের বিচারের মধ্যে দিয়ে যাইতে হবে। যাদের রাজনৈতিক রেসপন্সিবিলিটি, তাদের আওয়ামী লীগের রাজনীতি তার কখনো ফেরত আসা যাবে না। এবং তারপর আওয়ামী লীগ যদি তার কেন এই অপরাধ এবং অন্যায়ের মধ্যে তারা গেল এটাকে উপলব্ধি করে রিভাইজ করে, অনলি দেন আমি মনে করি নতুন প্রজন্মের সাথে তাদের রিকনসিলিয়েশনের রাস্তাটা ওপেন হবে। কিন্তু এই রাজনীতি আমি আওয়ামী লীগের মধ্যে এখন কোথাও দেখছি না। সো দ্যাটস দ্য স্যাড পার্ট। আদৌ কি সম্ভব কিনা ভবিষ্যতে? অসম্ভব তো অবশ্যই না, কিন্তু আপনি যদি প্র্যাগমেটিক প্র্যাকটিক্যালিটির জায়গায় বলি তাহলে আমি আওয়ামী লীগের মধ্যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দকেই এখন পর্যন্ত এই কনস্ট্রাকটিভ চিন্তার জায়গায় দেখছি না। তো সেই জায়গা থেকে আমি হোপফুল না, এবং দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন যে কারণে আমি মনে করি যে আওয়ামী লীগকে টেম্পোরারিলি নিষিদ্ধ করা উচিত। তার কারণ হচ্ছে আওয়ামী লীগের মধ্যে এইটাকে রিয়েলাইজেশন, এইটাকে এমব্রেস করা এবং এটাকে সলিউশন, এই পদ্ধতিতে কোনো চিন্তা আমি দেখছি না। আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন, ছাত্রলীগকে কিন্তু নিষিদ্ধ করে দিয়েছে সরকার। জি জি, আমাদের দ্যাটস এ ভেরি গুড ডিসিশন। তার কারণ হলো এই যে 15 বছরের ফ্যাসিবাদী শাসন, তারা খুব ইনস্টিটিউশনালি কতগুলো ওয়েপেন ইউজ করছে। তার মধ্যে একটা ছিল ছাত্রলীগ, যুবলীগ। এরা সবসময় সরকারের মাসল ম্যান হিসাবে আপনার রাস্তায় কাজ করছে। তো এটা তো ক্লিয়ারলি সিস্টেম্যাটিক সন্ত্রাসী কর্মকাণ্ড। সরকার পুলিশ বাহিনীকে তার নিজস্ব লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে। এটা হচ্ছে সরকারের সিস্টেম্যাটিক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। সরকার হচ্ছে আপনার র্যাব, ডিজিএফআই কে ব্যবহার করছে আয়না ঘরে একটা মানুষকে উঠায় নিয়ে গুম করে ফেলছে। বিএনপির রাজনীতিবিদ, জামাত ইসলামের রাজনীতিবিদ, শিবির, ছাত্রদলের অ্যাক্টিভিস্ট, সাধারণ ছাত্রদেরকে, সাধারণ নাগরিককে যারা অ্যাক্টিভিজম করছে তাদের ক্ষেত্রে এটি করেছে। তো এখন আপনি যখন অর্গানাইজড ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের মধ্য দিয়া একটা ফ্যাসিবাদী শাসনকে টিকায় রাখেন, তার তো কনসিকুয়েন্স আছে। তাহলে সেই কনসিকুয়েন্স তো মানে আওয়ামী লীগ হ্যাভ টু পে দ্যাট প্রাইস। দ্যার ইজ নো আদার ওয়ে যে আপনি প্রাইস পে না করে বাংলাদেশের রাজনীতিতে আবার আসবেন এবং এই দেশের তরুণ প্রজন্মের সাথে আপনি কানেক্টেড হবেন। আমি কোনো পসিবল এভিনিউ দেখি না। শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন জায়গায় ডিজিটালি এসে বিভিন্ন সমাবেশে অংশগ্রহণ করছে, বিভিন্ন অডিও ভাইরাল হচ্ছে, অ্যাক্টিভিটিস করার ট্রাই করছে, বাংলাদেশে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে অ্যাক্টিভিটিস করার জন্য পরামর্শ দিচ্ছে। এই বিষয়গুলো আপনি কীভাবে দেখছেন? আমাদের ফার্স্ট অফ অল দিস ইজ আ শেম যে উনি এখন ভারতে আছেন। দেখেন, আমরা যে আর্গুমেন্ট করি যে হাসিনা যে ফ্যাসিবাদী শাসন এখানে পরিচালনা করছে, এটি শুধু আওয়ামী লীগের একক প্রজেক্ট না, এটি ভারতীয় আধিপত্যবাদ। তো ওনার ভারতে থাকাটাই এটা প্রমাণ করে যে এটা ভারতীয় আধিপত্যবাদ, তাই না? উনি 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 এরশাদ আপনার সামরিক শাসক ছিলেন। উনি যখন ক্ষমতা আপনার আমাদের 90-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতাচ্যুত হলেন, তো উনি তো বাংলাদেশ ছেড়ে যান নাই। তাহলে আজকে শেখ হাসিনা কেন বাংলাদেশ ছেড়ে গেলেন? তো তার তো মোরাল কারেজ নাই এটাকে ফেস করার, তাই না? যে প্রসেসের মধ্যে দিয়ে উনি গেছে। তা আমার বোধ হয় যে আপনি ভারতে বসে অ্যাক্টিভিজম করে বাংলাদেশে রাজনীতি করবেন, আমার বোধ হয় যে দোজ ডেজ আর গন। এই দেশের তরুণ প্রজন্ম যারা দেশপ্রেমিক, যারা মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাদের সাথে যদি আপনি রাজনীতি করতে চান তাহলে আপনাকে এখানে এসে তাদের মুখোমুখি হতে হবে। এই বিচার প্রক্রিয়া এবং রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ভারতে বসে বাংলাদেশের রাজনীতি করা আমার মনে হয় না যে এই দেশে আর কখনো সম্ভব। বর্তমান পরিস্থিতিতে দেশের কোন জায়গায় সংস্কার প্রয়োজন? দুইটা গুরুত্বপূর্ণ জিনিস। একটা হলো আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে ছিলাম, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরত আসতে হবে। সো দ্যাটস পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো যে গণতান্ত্রিক প্রক্রিয়া মানে শুধু সিস্টেমেটিক ইলেকশন না। অফকোর্স ইলেকশন ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। আপনি ইলেকশন বাদ দিয়ে কখনোই একটা গণতন্ত্র পাবেন না, কিন্তু ইলেকশন হইলে যে আপনি গণতন্ত্র পাবেন বিষয়টা এরকম না। তাহলে আমাদেরকে কিছু কিছু বিগ পয়েন্ট আইডেন্টিফাই করতে হবে যে যেখানে আমরা বড় ধরনের কিছু সংস্কার করব এবং সংস্কারের পরে আমরা খুব কুইকলি ইলেকশনে চলে যাব। যেমন আপনি ধরেন আমাদের এখন যে কনস্টিটিউশন, তাই না, 72 কনস্টিটিউশনে আমাদের প্রচুর কথাবার্তা হইতেছে। 72 কনস্টিটিউশন বেসিক্যালি মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে রিফ্লেক্ট করে না। এটা আওয়ামী লীগের একটা দলীয় কনস্টিটিউশন। তো আমাদের এই কনস্টিটিউশন প্রিয়াম্বল থেকে শুরু করে কিছু জিনিস পরিবর্তন করতে হবে। যেমন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নাই আমাদের কনস্টিটিউশনে। এটা এক ধরনের আপনি গণতান্ত্রিক, কিন্তু এক ধরনের একনায়কতান্ত্রিক সিস্টেম বাই কনস্টিটিউশন সেখানে এক্সিস্ট করে। পার্লামেন্টের মেম্বাররা তার পার্টির এগেনস্টে ভোট দিতে পারবে না।
কোনো বিলে না, কোনো মতামতেই না। সো একটা ডেমোক্রেসি এভাবে ফাংশন করে না। তো আমার বোধহয় আমাদের কিছুটা কনস্টিটিউশনাল চেঞ্জ দরকার, জাস্ট পয়েন্ট নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের জুডিশিয়ারিতে পরিবর্তন দরকার। আপনার একটা দেশে যদি জুডিশিয়ারি করাপ্ট থাকে তাহলে সেখানে গণতান্ত্রিক স্পেসে আপনার কোনো সেফ গার্ড নাই। যেমন ধরেন আমি কাজ করতেছি, নির্বাহী বিভাগ আমাকে অপ্রেস করলো, আমি কোথায় যাব? আমি জুডিশিয়ারিতে যাব। তো আমার সেখানে ন্যায় বিচার দরকার। আমার যদি ন্যায় বিচার থাকে তাহলে আমি প্রোটেক্টেড থাকি। তো আমার জুডিশিয়ারিতে আমি মনে করি যে খুব কুইক রিফর্ম করা দরকার। ইলেকশন কমিশনে খুব কুইক রিফর্ম করা দরকার, যাতে তারা ইন্ডিপেন্ডেন্টলি আমাদের একটা ভালো নির্বাচন দিতে পারে। তো এইটুকু রিফর্ম যদি আমাদের হয়, তারপরে যদি আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া স্টার্ট করি, তারপর আমাদের বাকি রিফর্মগুলো গণতান্ত্রিক সরকার করবে। এই কথা প্রসঙ্গে একটু বলি, যেহেতু গণতন্ত্রের প্রসঙ্গ এসেছে, আপনি আপনার ফেসবুকে লিখেছেন যে আওয়ামী লীগকে বেশ কয়েকটা নির্বাচন থেকে দূরে রাখা দরকার। এটা কি এক ধরনের গণতন্ত্রহীনতা কিনা? টেকনিক্যালি যদি আপনি আর্গুমেন্ট করেন তাহলে দিস ইজ রাইট, যে আমরা কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারি না, সে তার গণতান্ত্রিক প্রসেসের মধ্যে দিয়ে আসবে। কিন্তু এখানে অনেকগুলো যদি এবং কিন্তু আছে। যেমন ধরেন, কোনো একটা রাজনৈতিক সংগঠন সে যদি টেরোরিস্ট অর্গানাইজেশন হয়, আপনি কি তাকে বলবেন যে ঠিক আছে তুমি টেরোরিস্ট অর্গানাইজেশন, দেয়ার ইজ নো প্রবলেম, তুমি ইলেকশনে যাও, জনগণ তোমার ভোট দিবে অথবা দিবে না? আপনি কিন্তু সেটা বলবেন না, আপনি তাকে রাজনীতি থেকে সরিয়ে দিবেন। আওয়ামী লীগের ক্ষেত্রে আমাদের যেটা সমস্যা, এখন সমস্যা হচ্ছে 3টা। প্রথম সমস্যা হচ্ছে, দেখেন সে ফ্যাসিবাদ, সে 10-15 বছর একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা পরিচালনা করছে, সেই দেশের তরুণ প্রজন্মকে গুলি করে মারছে রাস্তায়। তো এখন আপনি যদি তাকে গণতন্ত্রে আনেন, তাহলে এটাকে আপনি কিভাবে রিকনসিলিয়েশন করবেন? সো দ্যাটস আওয়ার পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো যে আওয়ামী লীগের মধ্যে আপনি কোনো রিমোর্স দেখবেন না আজকে পর্যন্ত। আপনি যদি তাদের বক্তব্য দেখেন, তারা যেটা বলতে চায় সেটা হলো যে এই 15 বছরের ফ্যাসিবাদী শাসন ঠিক আছে, যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন হয়েছে সেই অভ্যুত্থান হলো ইল্লিগাল। তাহলে এটা যদি আওয়ামী লীগের স্ট্যান্ড হয়, তাহলে আপনি তার সাথে কিভাবে রিকনসিলিয়েশন করবেন? থার্ড, যেটা সবচেয়ে বড় আর্গুমেন্ট, সেটা হলো আমি যদি নিশ্চিতভাবে জানি যে আমি তাকে গণতন্ত্রের মধ্যে স্পেস দিব, সে এসে আবার ফ্যাসিবাদ কায়েম করবে, তাহলে তাকে স্পেস দেওয়া মানে তো আমি গণতন্ত্রকে হত্যা করতেছি। সো দ্যাটস ওয়ান অফ দ্য রিজন, যে কারণে আমি মনে করি যে আওয়ামী লীগের মধ্যে যদি আমরা এই রিমোর্স না দেখি, এই রিয়ালাইজেশন না দেখি, এর দায় দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া না দেখি, এবং আওয়ামী লীগ যদি কমিটেড থাকে যে তার আবার ক্ষমতায় আসলে আবার ফ্যাসিবাদ কায়েম করবে, তাহলে তো আমি গণতন্ত্রের মধ্যে থেকে স্পেস দিতে পারি না। এটা তো কোনো গণতান্ত্রিক ভ্যালুজ না, যে গণতান্ত্রিক ভ্যালুজের সবকিছুর সাথে কন্ট্রাডিক্ট করবে আর আপনি তাকে লিবারালিজমের মধ্যে দিয়ে জায়গা দিবেন। দেখেন, রাজনৈতিক দল হিসাবে যদি আওয়ামী লীগ আসতে চায়, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে তার আসার প্রক্রিয়াটা কি? তার আসার প্রক্রিয়া হলো তার বিচার হইতে হবে। তার আসার প্রক্রিয়া হলো যেই পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট এবং লিডারশিপ তাকে গণতন্ত্র থেকে ফ্যাসিবাদ তৈরি করছে, সেই লিডারশিপকে এই দায় দায়িত্ব নিতে হবে। খুব ইন্টারেস্টিং পয়েন্ট হলো যে আওয়ামী লীগের নেতৃত্ব শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একবার বাকশালে গেছে, আপনি গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রে গেলেন। শেখ হাসিনার নেতৃত্ব সেটি গণতন্ত্র থেকে বাকশালে গেছে, একটা ফ্যাসিবাদে গেছে। তো আমি যদি আর্গু করি যে আওয়ামী লীগের পলিটিক্যাল ফিলসফি হলো আপনার স্টার্টিং পয়েন্ট যদিও ডেমোক্রেসিতে হয়, আপনার এন্ড পয়েন্ট হবে একনায়কতন্ত্রে, তাহলে তো আপনি তো একটা গণতান্ত্রিক পার্টিই না রে ভাই। তো আমি এই পার্টিকে কিভাবে গণতন্ত্রের জায়গা দেব? আরেকটা বিষয় আসে, সেটা হলো যে আপনি বলেছেন বিএনপিকে বুঝতে বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদ। আরেকটা বলছেন যে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস, আস্থা। তাহলে কি বিএনপি এর মধ্যে নাই? দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি ফেসবুকে এটা নিয়ে লিখেছিও। আপনি দেখেন যে 72-এর কনস্টিটিউশনে আওয়ামী লীগ যে 4টা মূলনীতি আনলো, তার মধ্যে একটা মূলনীতি হলো সেকুলারিজম, আর একটা মূলনীতি হলো সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র। গণতন্ত্র বাদে বাকি 3টা মূলনীতি প্রবলেমেটিক। যেমন ধরেন বাঙালি জাতীয়তাবাদ, তো এটা যদি শুধু বাঙালি জাতীয়তাবাদ হয়, যে লোক বাংলা ভাষায় কথা বলে না কিন্তু বাংলাদেশের নাগরিক, তা কি হবে? আপনি তাকে এক্সক্লুড করতেছেন, তাহলে এটা তো বাঙালি জাতীয়তাবাদ হতে পারে না, এটা বাংলাদেশি জাতীয়তাবাদ হওয়ার কথা। আপনি এখানে সেকুলারিজম আনলেন, সেকুলারিজমকে একাডেমিকলি আপনি যেভাবে ডিফাইন করেন না কেন, প্র্যাগমেটিক প্র্যাকটিক্যাল যে প্র্যাকটিস, সেটা হলো এটা ইসলামোফোবিয়া। যে আপনি যারা এই দেশে আপনার কনজারভেটিভ মুসলিম, যারা মাদ্রাসায় পড়াশোনা করছে, যারা লম্বা করে দাড়ি রাখে, টুপি পরে, ক্লাসিক্যাল ড্রেস পরে, আপনি সেই লোকদেরকে আরবান মিডল ক্লাসের প্রত্যেকটা জায়গায় আপনি হচ্ছে তার প্রতি ডিসক্রিমিনেশন করতেছেন এই সেকুলারিজমের মধ্যে দিয়ে। এবং 70-এর নির্বাচন থেকে যদি আপনি আওয়ামী লীগের ট্র্যাজেক্টরি দেখেন, যে 70-এর নির্বাচনে আওয়ামী লীগের যে 6 দফা, আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার, আওয়ামী লীগের যে নির্বাচনী প্রচারণা, তার কোথাও সেকুলারিজম শব্দ ছিল না, কোথাও ছিল না। তাহলে আওয়ামী লীগের যে ম্যান্ডেট, সেখানে সেকুলারিজম নাই।
আওয়ামী লীগের যে ম্যান্ডেট সেখানে সমাজতন্ত্র নাই। সমাজতন্ত্রের কথা খুব সিম্পলি অল্প একটুখানি আসছে, কিন্তু সেটা অর্থনৈতিক শোষণ এবং অর্থনৈতিক শোষণ মুক্ত একটা সামাজিক ন্যায় বিচার এই অর্থে আসছে। ইন্টারেস্টিংলি জিয়াউর রহমান তো মুক্তিযোদ্ধা, তাই না? উনি মুক্তিযুদ্ধের ঘোষক। 27 ডিসেম্বর উনি যখন আর্মি পার্সোনাল হিসেবে মুক্তিযুদ্ধের ডেক্লারেশন উনি দিয়েছেন, শেখ মুজিবের পক্ষে উনি ডেক্লারেশন দিয়েছেন। তো উনি যখন আসলেন 1977 সালে কনস্টিটিউশনে 2টা পরিবর্তন করলেন। সেকুলারিজমের জায়গায় উনি আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আনলেন, এবং উনি সমাজতন্ত্র এটাকে কারেকশন করে বললেন যে এটা অর্থনৈতিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র। তারপর এটার এক্সপ্লেনেশন দিলেন। আপনি যদি আওয়ামী লীগের 6 দফা থেকে 70 নির্বাচন দেখেন, তাহলে জিয়াউর রহমান যে 2টা পরিবর্তন করলো, এই 2টা পরিবর্তনই মূলত 71 পূর্ববর্তী আওয়ামী লীগের যে পলিটিক্যাল স্ট্যান্ড তাকে রিফ্লেক্ট করে। তাহলে আমি জিয়াউর রহমানকে ডিফাইন করতে চাই যে উনি একজন রাজনীতিবিদ যিনি বাংলাদেশি জাতীয়তাবাদের টার্ম কয়েন করছেন, এবং উনি 2টা জিনিস এখানে স্ট্রেট ফরওয়ার্ড বলছেন। একটা হলো যে সেকুলারিজমের পরিবর্তে উনি আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসে গেছেন, এবং উনি আনকন্ডিশনাল সমাজতন্ত্রের পরিবর্তে অর্থনৈতিক ন্যায় বিচার অর্থে যে সমাজতন্ত্র সেখানে গেছেন, এবং 2টাই রাইট পদক্ষেপ। তাহলে আমি যদি জিয়াউর রহমানের রাজনীতিকে 2টাতে ডিফাইন করি, এবার আসেন আপনি বিএনপির রাজনীতিতে। আপনি যদি বিএনপির ওয়েবসাইটে যান, তাহলে আপনি দেখবেন যে তার যেই ইডিওলজি সেখানে 2টা জিনিস আছে। তার ইডিওলজিতে এক্স্যাক্টলি 2টা জিনিস আছে। কিন্তু এবার আপনি বিএনপির লোকদের বক্তব্য বিবৃতিতে যান, তার যে রাজনৈতিক ইডিওলজি সে যেভাবে প্রচার করে সেখানে যান, আপনি দেখবেন যে এর রিফ্লেকশন কম। বিএনপি কখনোই এটা ক্লেম করে না যে আমি যে সেকুলারিজমকে রিপ্লেস করলাম আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এটা আমার ইডিওলজি, এটা বিএনপি বলে না। আমি যে সমাজতন্ত্রকে রিপ্লেস করলাম যে এটা অর্থনৈতিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র, বিএনপি এটা বলে না। এই যে বিএনপি এটা স্পষ্টভাবে বলে না, আমি মনে করি এটা জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদকে আইদার তারা প্রপারলি উপলব্ধি করে না, অথবা উপলব্ধি করলেও এটাকে হাইলাইট করতে চায় না। একটা হইতে পারে যে বাংলাদেশে যে সেকুলারিজমের যে এস্টাবলিশমেন্ট এটা এত স্ট্রং, বিএনপি শাই ফিল করে তার নিজের ওন ইডিওলজিকে স্পষ্টভাবে বলতে। তো আমি খুব হ্যাপি হব যদি বিএনপির লিডারশিপ দে গো ব্যাক টু দ্য হিস্ট্রি অফ জিয়াউর রহমান অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যাট হোয়াট কন্ডিশন 1977 সালের কনস্টিটিউশনে জিয়াউর রহমানের পরিবর্তন আনছিলেন এবং কেন আনছিলেন। তারা যদি সেটা ব্যাখ্যা দেয়, সেই ব্যাখ্যাকে তারা এখন ধারণ করে কিনা সে যদি স্পষ্টভাবে বলে, আই উইল বি ভেরি হ্যাপি। আমার জিয়াউর রহমান ব্যাপারে খুব হাই রিগার্ডস আছে। হি ইজ দ্য স্টেটসম্যান। তিনি হচ্ছেন বাংলাদেশের একমাত্র স্টেটসম্যান যিনি সামনে দাঁড়াইয়া এই দেশের উন্নতিকে নেতৃত্ব দিচ্ছেন, এবং 77 সালে তার সংবিধানের যে পরিবর্তন সেটা মূলত মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, আপনি যদি 71-এর আগে আওয়ামী লীগের রাজনীতি দেখেন তাহলে সেই রাজনীতিকে প্রপারলি রিফ্লেক্ট করে। সো হি ডিড দ্য রাইট থিং ইন দ্য হিস্ট্রি। কিন্তু এইটাকে বিএনপি একটা ইডিওলজি হিসেবে আন্ডারস্ট্যান্ড করে না। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। আচ্ছা, এরপর একটু আপনার ব্যক্তিগত কিছু জীবনে যাচ্ছি। সেটা হলো যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন, পড়েছেন ফলিত রসায়নে। আপনার রেজাল্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা আছে, একটু বলবেন আপনার রেজাল্ট নিয়ে যেসব কথা আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব মেধাবী ছাত্র, সবাই এখানে মেধাবী যারা আসে, আই ওয়াজ জাস্ট ওয়ান অফ দেম। আমি বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং মাস্টার্সে দুটোতেই ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম আমার ডিপার্টমেন্টে। দ্যাটস ইট। এর বাইরে আসলে ফেসবুকে যে সমস্ত কথাবার্তা বিভিন্ন সময় বলা হয়েছে এগুলো ট্রুথ না। আমার বোধ হয় যে কিছু স্ট্যাটস এরকম। রেজাল্ট কি তখনকার বিভাগে সর্বোচ্চ ছিল কিনা? না, আমার আগে পরে আরো অনেকেই আমার চেয়ে অনেক ভালো রেজাল্ট করেছে। আমি এক্স্যাক্টলি ডিস্ট্রিবিউশন বলতে পারবো না, কিন্তু দ্যাটস নট ট্রু। আই ওয়াজ নেভার দ্য বেস্ট অফ দ্য বেস্ট। আমি জাস্ট আমার ডিপার্টমেন্টে ফার্স্ট ছিলাম। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির করেছেন, শিবিরের সভাপতি ছিলেন, কেন্দ্রীয় নেতাও ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির করতে গিয়ে আপনি কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছেন কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন ছাত্র শিবির করেছি, প্রথমে আমি যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম আসলাম তখন আওয়ামী লীগের সরকার ছিল, 2001-এর যে সরকার। তো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির প্রকাশ্যে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারতো না, তারা অপ্রেসড ছিল। এরপর 2001-এর নির্বাচনের পরে যখন জোট সরকার আসলো তখনও পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু পুরোপুরি না। ছাত্র শিবিরের যে গণতান্ত্রিক অধিকার, যে হোয়াট এভার পলিটিক্যাল পার্টি ইউ ডু, নাগরিক হিসাবে, ছাত্র হিসাবে আপনার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনার অধিকার সংরক্ষিত থাকবে, এখানে সেই সিচুয়েশন ছিল না। তো তার ফলে আমাদের যে রাজনীতি ছিল সেটি ছাত্র শিবির এখানে মিছিল মিটিং করতো না, কিন্তু জোট সরকারের শেষের দিকে এবং তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অপারেশন এবং অন্যান্য জিনিস অনেক কম ছিল। আমরা মোটামুটি একটু ফ্রি এনভায়রনমেন্টে অপারেট করতে পারতাম, কিন্তু ছাত্র শিবির প্রকাশ্যে মিছিল মিটিং এবং রাজনৈতিক কর্মকাণ্ড তখনও পরিচালনা করেনি। পরিবেশ পরিষদের একটা আইনের মাধ্যমে
শিবিরের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অনেকে বলে এটা বৈধ, অনেকে বলে বৈধ না। পরিবেশ পরিষদ কোনো লিগাল অথরিটি না। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত আইনের মধ্য দিয়ে পরিচালনা হয়, পরিবেশ পরিষদ তার কোনো পার্ট না। এটা মূলত বিভিন্ন রাজনৈতিক সংগঠনের একত্রে বসে একটা ডিসিশন। তো এই ডিসিশনের মধ্যে যখন আপনি অন্য একটি রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক অধিকারের উপর হস্তক্ষেপ করেন, তখন এটা মূলত এক ধরনের ফ্যাসিবাদ। তো তারা যখন বলে যে পরিবেশ পরিষদের সবাই আসবে কিন্তু ছাত্র শিবির আসতে পারবে না, এটা মূলত একটা অপ্রেসিভ ফ্যাসিবাদী রাজনৈতিক প্রকল্প। জুলাই বিপ্লবের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির করার ক্ষেত্রে বা শিবিরের জন্য কোনো চ্যালেঞ্জ আছে কিনা? দেখেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা বড় পরিবর্তন হয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি, তাই না, আপনি চেতনা বিক্রি করে আপনি যে রাজনীতি করেছেন সেটির পতন হয়েছে, একটা ফ্যাসিবাদী সিস্টেমের পতন হয়েছে, এবং গণতান্ত্রিকভাবে এখানে সবাই রাজনীতি করতে পারবে সেরকম একটি পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে। তো এটি ছাত্র শিবিরের জন্য অনুকূল পরিবেশ। যেটি চ্যালেঞ্জ, সেটা আমি শুধু ছাত্র শিবিরের জন্য বলবো না, ছাত্র শিবির, ছাত্র দল এবং অন্যান্য রাজনৈতিক দলের জন্য যেটি চ্যালেঞ্জ সেটি হলো দুটো। একটা হলো যেই তরুণ প্রজন্ম এই বিপ্লবে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তাদের মাইন্ডসেটকে বোঝা, তাদের সাথে কানেক্ট হওয়া, কারণ দিজ আর কমপ্লিটলি নিউ জেনারেশন। তাদের চিন্তা, তাদের প্রায়োরিটিস, তাদের কালচার, এটাকে আপনি যদি আগের ইতিহাস দিয়ে ব্যাখ্যা করেন তাহলে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। সো হাউ শিবির অ্যান্ড আদার অর্গানাইজেশন এই নতুন প্রজন্মের সাথে কানেক্ট হবে, আমার বোধ হয় দ্যাটস আ ভেরি ভেরি বিগ চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জ হলো যে এই তরুণ প্রজন্ম রাজনীতির একটা পরিবর্তন চায়। ধরেন আমাদের 91 থেকে তো এক ধরনের গণতন্ত্র ছিল, 2007-08 পর্যন্ত একটা গণতন্ত্র ছিল। এই গণতন্ত্র তো অল পারফেক্ট ছিল না, তাই না? আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি যদি দেখি, ছাত্র রাজনীতির মধ্যে অনেকগুলো নেগেটিভ এলিমেন্ট ছিল, গেস্ট রুম কালচার, মিছিলে নিয়ে যাওয়া, হলের সিট পলিটিক্স নিয়ন্ত্রণ করা, এই জাতীয় কালচার সেখানে ছিল। যদিও আওয়ামী লীগের সময়ের চাইতে অনেক বেটার ছিল, বাট স্টিল সেখানে প্রচুর নেগেটিভ জিনিস ছিল। তা আমার বোধ হয় যে তরুণ প্রজন্ম আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে তারা রাজনীতির একটি গুণগত পরিবর্তন চায়। তা আমার বোধ হয় যে কোনো ছাত্র সংগঠন ইনক্লুডিং ছাত্র শিবির যদি এই গুণগত পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তাকে যদি ধারণ করতে না পারে, তার সাথে যদি কানেক্টেড হতে না পারে, দেন দে উইল ফেইল। আমার বোধ হয় দ্যাটস দ্য চ্যালেঞ্জ ফর এভরিবডি নাও। একটা প্রচলিত কথা আছে, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের নেতৃত্ব বের হয় না, কেন্দ্রীয় নেতৃত্ব। এই যে বের না হওয়া, জাতীয় রাজনীতিতে এটা কি শিবিরকে পিছিয়ে রাখে কিনা? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, এবং এটা যতটা না একাডেমিক তার চেয়ে অনেক বেশি হলো হিস্টোরিক্যাল, তাই না? আমাদের সেই বঙ্গভঙ্গের পরে বিশ্ববিদ্যালয় যখন হইল, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই দেশের অনেক বড় বড় রাজনৈতিক প্রক্রমে কন্ট্রিবিউশন করছে। 69-এর গণ অভ্যুত্থান, 70-এ, 71-এ, এবং আজকে 90-এ, এবং আজকে 2024-এ। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব একটা সেন্ট্রাল আইডিয়া এবং তার রিপ্রেজেন্টেশন আছে সব জায়গায়। তবে আমি এটিকে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় কাল্ট হিসেবে দেখতে চাই না, বরং আমি এটাকে যে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখতে চাই সেটি হলো যে কোনো সংগঠনের জন্য, এটা রাজনৈতিক সংগঠন হতে পারে বা অন্য যে কোনো সংগঠনের হতে পারে, তার যে লিডারশিপ তৈরির প্রসেস সেটা কম্পিটিটিভ হতে হবে, যাতে করে তার বিদ্যমান এবং অ্যাভেলেবল যতগুলো অপরচুনিটিস আছে তার মধ্যে একটা পজিটিভ কম্পিটিশনের মধ্য দিয়ে বেস্ট লিডারশিপ উঠে আসে। তো আমার বোধ হয় যে এখানে প্রশ্নটা হবে শুধু শিবির না, অন্য যে কোনো ছাত্র সংগঠনের জন্য, যে তার নেতৃত্ব তৈরির যে প্রক্রিয়া সেটি ফেয়ার কিনা, সেটি কম্পিটিটিভ কিনা, এবং তারা দ্য বেস্ট কোয়ালিফাইড লোকদেরকে তার সংগঠনে আনতে পারছে কিনা, এবং সংগঠনের প্রক্রিয়ার মধ্য দিয়ে সে লিডারশিপ তৈরি করতে পারছে কিনা। আমার বোধ হয় দ্যাটস দ্য চ্যালেঞ্জ ফর এভরিবডি অ্যান্ড অলসো ফর শিবির। ছাত্র দলের সেন্ট্রালের সেক্রেটারি সে বারবারই একটা কথা বলেছেন, সেটা হলো যে ছাত্র শিবির একটি গোপন সংগঠন, এবং বিভিন্ন জায়গায় যখন একসাথে বসার ক্ষেত্র আসে, শিবির যেখানে থাকে সেখানে ছাত্র দল সহ অন্যান্য বাম সংগঠনরা অংশ নেয় না। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমার বোধ হয় এটা অত্যন্ত দুঃখজনক। এটি মূলত ছাত্রলীগের রাজনীতির এক্সটেনশন। আমরা এর আগে বিভিন্ন সময় আমরা এটা দেখে আসছি যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের প্রশ্ন তুলে বাংলাদেশে একটা বিভাজন তৈরি করতে চায়, মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ। এবং খুব ইন্টারেস্টিং, দেখেন মুক্তিযুদ্ধের পক্ষে কে? আমি তো বুঝি যে গণতন্ত্রের পক্ষে সে মুক্তিযুদ্ধের পক্ষে। আপনি 70-এর নির্বাচন গণতান্ত্রিকভাবে হলো, পশ্চিম পাকিস্তানের লিডারশিপ এটা মানল না, আপনি তার এগেনস্টে দাঁড়ায় আপনার মুক্তিযুদ্ধ হলো। তার মানে আপনি যদি গণতন্ত্রের পক্ষে দাঁড়ান তাহলে আপনি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, আপনি যদি গণতন্ত্রের বিপক্ষে দাঁড়ান তাহলে আপনি মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে।
কিন্তু আওয়ামী লীগের চেতনা ইন্ডাস্ট্রি এখানে কিভাবে ডিফাইন করলো, আপনি যদি আমার পক্ষে হন তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে, আপনি আগে যা করেন ডাজন্ট ম্যাটার, আপনি যদি আমার বিপক্ষে হন তাহলে মুক্তিযুদ্ধের বিপক্ষে। তো এই ডিভাইডেশনের মধ্য দিয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষকে এক্সক্লুড করার যে রাজনীতি, এটা আওয়ামী লীগ করে আসছে একটা লম্বা সময়। আজকে ছাত্রদল যদি একই কথা বলে যে হোয়াট এভার রিজন 1 2 3 4, আপনি বহু রিজন এখানে মেক করতে পারেন, কিন্তু এই রিজনগুলোকে সামনে রেখে আপনি যদি বলতে চান যে আমি তোমাকে গণতান্ত্রিক স্পেস দিব না, তার মানে দাঁড়াইলো যে আপনি ছাত্রলীগ যে ফ্যাসিবাদী রাজনীতি করতেছে, আপনি সেই রাজনীতির এক্সটেনশন করতেছেন। দেখেন ছাত্রদল তো, আমি তো জিয়া রহমানের ব্যাপারে বললাম যে জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র এই দেশে আনছেন, তাই না? আপনি এটা খুব ইন্টারেস্টিং। শেখ মুজিবুর রহমান একজন রাজনীতিবিদ ছিলেন, তার হাত দিয়ে গণতন্ত্র বাকশালে গেল। জিয়াউর রহমান একজন মিলিটারি পার্সন, তার হাত দিয়া হচ্ছে আপনি সামরিক শাসন থেকে গণতন্ত্র আসলেন। পৃথিবীতে কিন্তু খুব বিরল, আপনি পাবেন না যে মিলিটারি ডিক্টেটর সে আয়সা হচ্ছে আপনার গণতন্ত্রে আসলো, কিন্তু জিয়াউর রহমান এটা করছে। আজকে ছাত্রদল, সেই বিএনপির অঙ্গ সংগঠন, তারা যদি আজকে এই কথা বলে যে আমি গণতন্ত্রে তোমাকে নিব না, আমি গণতন্ত্রে তোমার অধিকার হস্তক্ষেপ করব, তাহলে ছাত্রদল তো তার নিজের পলিটিক্যাল ফিলসফির সাথে কন্ট্রাডিক্ট করতেছে। আই থিঙ্ক দ্যাটস আ শেম, দে শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই দেশের তরুণ প্রজন্ম এই 24-এর বিপ্লবের মধ্যে যে পরিবর্তন চায়, তারা ছাত্রলীগের রাজনীতির কন্টিনিউশন চায় না। বাংলাদেশের রাজনীতিতে কোনো ছাত্র সংগঠন এটা বুঝতে যদি ফেল করে, তারা খুব অল্প সময়ের মধ্যে এই দেশের রাজনীতি করতে পারবে না, ভ্যানিশ হয়ে যাবে। এই দেশের তরুণ প্রজন্ম জাস্ট দে উইল রিজেক্ট দেম ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস। তো আমি শুধু ছাত্রদল না, ছাত্রদল, শিবির এবং অন্যান্য সকল ছাত্র সংগঠন, তাদের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব যে তারা যেন এই দেশের তরুণ প্রজন্মের সাথে কথা বলে, তাদের কাছে যায়, তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিজম ফলো করে, তাদের পালস বোঝার চেষ্টা করে, দেয়ালের লিখন যে পরিবর্তন হইতেছে এটা যেন তারা বোঝার চেষ্টা করে, এবং ছাত্রলীগের যে ফ্যাসিস্ট রাজনীতি, সেই রাজনীতি যেন তারা কন্টিনিউশনের চিন্তা না করে। দ্যাট উইল বি আ বিগ মিস্টেক। যে করতে চায় বাংলাদেশে, দ্যাট উইল বি আ ভেরি ভেরি বিগ মিস্টেক। আপনি শিবির করেছেন, ছাত্রদল একটি বড় সংগঠন, ছাত্রলীগ একটি বড় সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই দুই সংগঠনের ব্যাপক প্রভাবও ছিল ওই সময়। আপনি শিবির করলেন কেন এই দুটো বাদ দিয়ে? ছাত্র শিবিরের প্রতি আমার ইন্টারেস্টের জায়গা দুটো ছিল। একটা হলো ছাত্র শিবির ইসলামী রাজনীতি করে, তার ইডিওলজিক্যাল যে মোটিভেশন সেটি ইসলামী মূল্যবোধ থেকে আসা। মাওলানা মওদুদীর যেই লেখালেখি সেটি আমার চিন্তার জগতের উপরে খুব প্রচুর তার প্রভাব ছিল। সো দ্যাট ওয়াজ ওয়ান রিজন। আরেকটা রিজন হলো যে ইসলামী রাজনীতির মধ্যে আপনার ইনসাফের একটা কনসেপ্ট আছে। আপনি এবং মাওলানা মওদুদী তো খুব আপনার খুব ইডিওলজিক্যাল লেখালেখি করেছেন, তো সেখানে আপনি ইসলামী রাজনীতির একটা খুব আইডিয়ালিস্টিক ফরম্যাট আছে যে সে এমন এক রাজনীতি তৈরি করবে যে রাজনীতির মধ্যে আপনি হাইয়েস্ট স্ট্যাটাসের ইনসাফ পাবেন মানুষের প্রতি, সকল মানুষের প্রতি, আল্লাহর সকল বান্দার প্রতি, সৃষ্টি জগতের প্রতি। তো এই রাজনীতির যে ইনসাফের কনসেপ্ট, সেটা আমার ইয়াং মাইন্ডকে অনেক অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছে। দ্যাট ওয়াজ দ্য রিজন ওয়াই আই স্টার্টেড ছাত্র শিবিরের রাজনীতি। এরপরে হলো যে আপনার এই যে গ্লোবালাইজেশনের যুগ, এই যুগে তরুণ প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ কি হতে পারে? আর এর পাশাপাশি আপনি একটা বক্তব্য দিয়েছেন যেটি ব্যাপকভাবে আলোচিত হয়েছে, যে ধর্মকে বাদ দিয়ে নৈতিকতা শেখা যায় না। প্রথম হচ্ছে গ্লোবালাইজেশনের সময়ে যে জিনিসটা আগের চেয়ে চেঞ্জ হয়েছে সেটি হলো যে কম্পিটিশন অনেক বেড়ে গেছে এবং চেঞ্জের যে রেট এটা অনেক বেড়ে গেছে। যেমন আপনি যদি সায়েন্টিফিক ডেভেলপমেন্ট এবং টেকনোলজির ডেভেলপমেন্ট দেখেন, আমি যদি ধরি যে 1800 সাল থেকে ধরেন 1900 সালে 100 বছরে যত পরিবর্তন হয়েছে, 1900 থেকে আপনি 1950 অথবা 1950 থেকে 2000 এই 50 বছরে যতটুকু পরিবর্তন হয়েছে, এখন বোধহয় প্রতি 5 বছরে তার সমান পরিমাণ পরিবর্তন হয় টেকনোলজিক্যাল চেঞ্জে। সো এই পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো, এই কম্পিটেন্ট যেই ক্যাপাসিটি তৈরি করা, এটা এখনকার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হলো যে কমিউনিকেশনের যেই ডেভেলপমেন্ট হয়েছে, এর ফলে আমরা একটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছি। তার ফলে আপনার কম্পিটিশন এখন আর লোকাল জায়গায় না। ধরেন বাংলাদেশের একটা যে ইয়াং ছেলে বড় হচ্ছে, তাকে আসলে গ্লোবাল মার্কেটে গিয়ে তার যে কোয়ালিটি সেটাকে কম্পিট করতে হবে। তো এই জায়গা থেকে আমার বোধ হয় যে আমার হিউম্যান রিসোর্সকে স্কিলড ওয়েতে বড় করা, এটা হচ্ছে এখনকার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেকেন্ড যেটা আমি যেখানে মোরালিটি কোশ্চেনে বলছি সেটি হলো যে ধরুন আমাদের এক্সট্রাঅর্ডিনারি টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে,
কিন্তু দেয়ার আর মেনি হিউম্যান প্রবলেম যেটা এই টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ আসলে মিট করে না। যেমন আপনি ধরেন, আপনি যদি পাশ্চাত্যে এখনো দেখেন, ফ্যামিলি সিস্টেম উইক হয়েছে, মানুষ প্রচন্ড পরিমাণ ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি যে আপনি ঘরে বসে আছেন কিন্তু আপনি বোর হবেন না, কারণ আপনার হাতে একটা মোবাইল আছে, তাই না? আপনি ইউটিউব, যাতে আপনার এন্টারটেইনমেন্ট আপনি জাস্ট ঘরে বসে দেখতে পারতেছেন। আপনি যদি আজকে থেকে 20 বছর আগের মানুষ দেখেন, তো ঘরে বসে থাকলে সে বোর হয়, সে বাইরে যাবে, সে আরেকজনের সাথে কথা বলবে, সে খেলাধুলা করবে, তার কোম্পানি দরকার। বাট দিস দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি আপনার কোনো কোম্পানি দরকার নেই, আপনি জাস্ট আপনার টেকনোলজিক্যাল ডিভাইস, একটা গ্যাজেট নিয়ে আপনি বসে থাকতে পারেন। দিস দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি আপনি বাজার করবেন, আপনার বাজারে যাইতে হবে না, আপনি জাস্ট অ্যামাজনে ঢুকে ক্লিক করবেন, আপনার বাজার বাসায় ডেলিভারি দিয়ে যাবে। তো এই যে মানুষের ইন্ডিপেন্ডেন্স যেটা গ্রো করছে, এটার মধ্য দিয়ে মানুষের বিচ্ছিন্নতা বাড়তেছে। সো দ্যাটস আ হিউম্যান প্রবলেম এবং চ্যালেঞ্জ। পারিবারিক সিস্টেম একটা হিউম্যান প্রবলেম এবং চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জগুলোর যে সমাধান, এটা তো টেকনোলজি দিয়ে হবে না। এই সমাধানটা তার মোরালিটির জায়গা থেকে আসতে হবে। হিউম্যান হিস্ট্রিতে রিলিজন হচ্ছে দ্য মোস্ট পাওয়ারফুল সোর্স অফ এথিক্স। মানুষ রিলিজনের বাইরে আর অনেকভাবে হয়তো এথিক্স নিতে পারে, কিন্তু আপনি যদি তার কোয়ান্টিটি, কোয়ালিটি এবং ইম্প্যাক্টের জায়গা থেকে দেখেন, তাহলে রিলিজিয়াস ভ্যালুজ হচ্ছে দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইম্প্যাক্টফুল থিং। তো এই জায়গা থেকে আমি এখনো মনে করি যে এই এখনকার সময় কন্টেম্পোরারি মডার্ন ওয়ার্ল্ডে আমাদের যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে, উই শুড গো ব্যাক টু দ্য রিলিজিয়াস ভ্যালুজ অ্যান্ড এথিক্স অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে এটাকে কিভাবে আমাদের সময়ে আমরা তার অ্যাপ্লিকেশন করব। কারণ মেনি রিলিজিয়াস ভ্যালুজ হচ্ছে ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং, তার অ্যাপ্লিকেশন সাইট আপনাকে ডেভেলপ করতে হবে। এখন মডার্নিটির সাথে আমার ভ্যালুজকে আমি কিভাবে একসাথে খাপ খাওয়াবো উইথাউট এনি কম্প্রোমাইজ, এটা হচ্ছে আপনার রিলিজিয়াস স্কলার, মুসলিম ইন্টেলেক্ট যারা আছে তাদের কাজ। কিন্তু হিউম্যান সিভিলাইজেশনকে তার নৈতিক মোটিভেশনের জন্য ধর্মের কাছে ফেরত যাইতে হবে, আমার বোধ হয় দ্যাটস ইনএভিটেবল। সবশেষ কোশ্চেন, সেটা হলো আপনি 2009 সালে একটি বক্তব্যে পাশ্চাত্যের যে সংস্কৃতি সেটা নিয়ে বক্তব্য দিয়েছেন, সেখানে অনেকটা ওই সংস্কৃতি গ্রহণে নিরুৎসাহিত করেছেন। আপনি এখন পাশ্চাত্যে আছেন, একটু কেমন না বিষয়টা? দ্যাটস এ গুড কোশ্চেন। এটা সেলফ কন্ট্রাডিকশন কিনা, তাই তো? তা আমি যে জায়গা থেকে আলোচনাটা করেছি সেটা হলো যে মুসলিম ওয়ার্ল্ডে অথবা থার্ড ওয়ার্ল্ডে আপনার ফার্স্ট ওয়ার্ল্ডের এক ধরনের কলোনিয়ালিজম আছে, কালচারাল উপনিবেশ, চিন্তার জগতের উপনিবেশ আছে। তো আমি যদি ইসলামের দিক থেকে দেখি, মুসলমানদের ভ্যালুজ এবং এথিক্স সংক্রান্ত যে আন্ডারস্ট্যান্ডিং, তার সোল সোর্স হলো ধর্ম ইসলাম। আপনি আরেক জায়গা থেকে আপনি এথিক্স নিতে পারবেন না। আপনি নলেজ নিতে পারবেন, টেকনোলজি নিতে পারবেন, কিন্তু ধরেন যে কোনটা হালাল কোনটা হারাম, এটা আপনাকে ইসলামের দিক থেকেই নিতে হবে। কাজেই কোনো মুসলিম মাইন্ড যদি মনে করে যে আমার ইসলামের এথিক্স সিস্টেম হচ্ছে সাফিসিয়েন্ট না এবং আমার এথিক্স ইসলামের বাইরে থেকে নিতে হবে, পাশ্চাত্য থেকে নিতে হবে অথবা অন্য কারো কাছ থেকে নিতে হবে, মডার্নিজম থেকে নিতে হবে, তাহলে এইটা ইসলামের দিক থেকে পারফেক্ট না। এবং সেকেন্ড হলো যে এই কাজটা মূলত হয় যে কোনো একটা সিভিলাইজেশন যখন পাওয়ারফুল হয় তখন সে তার আইডিয়ার হেজিমনি তৈরি করে, তার ফলে ইস্টের উপরে অথবা মুসলমানদের উপরে ওয়েস্টের একটা হেজিমনি আছে। এই হেজিমনি থেকে আমাদের বের হয়ে যেতে হবে। সো দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। এখন আমি যখন পাশ্চাত্যে গিয়ে বসবাস করতেছি, আমি কি পাশ্চাত্যের আইডিয়া, ভ্যালুজ এবং এথিক্সের উপর বসবাস করতেছি, নাকি আমি আমার ধর্মবিশ্বাস সহকারে বসবাস করতেছি? দ্যাটস দ্য কোশ্চেন। আপনি যদি ওয়েস্টে যান তাহলে আপনি দেখবেন যে ওয়েস্টে এখন মোটামুটি বিশাল ইমিগ্রেন্ট মুসলিম কমিউনিটি আছে এবং আলহামদুলিল্লাহ প্রত্যেক কমিউনিটিতে আপনি দেখবেন মসজিদ আছে, প্রত্যেক কমিউনিটি আপনি দেখবেন ইসলামিক স্কুল আছে, মাদ্রাসা আছে, তারা হিপস করায় সেখানে। তার মানে মুসলমানরা ওয়েস্টে তার যে ধর্মবিশ্বাস সেটাকে প্রিজার্ভ করে বসবাস করতেছে, অ্যান্ড দে ট্রাই টু ফাইন্ড দ্য স্পেস। এটা ইজি জব না, দেয়ার আর চ্যালেঞ্জেস, আই এগ্রি উইথ দ্যাট, বাট দিস ইজ নট ইজি জব। কিন্তু মুসলিম কমিউনিটি তার ধর্মবিশ্বাসকে বাদ দিয়া পাশ্চাত্যে বসবাস করছে না। আমি যদি দেখতাম যে আমার পাশ্চাত্যে বসবাস করার মানে হচ্ছে যে আমার ধর্মবিশ্বাসকে কম্প্রোমাইজ করতে হবে, মানে হচ্ছে যে আমার ইডিওলজিক্যাল পজিশনকে কম্প্রোমাইজ করতে হবে, তাহলে আমি পাশ্চাত্য থাকাকে কনসিডার করতাম না। কিন্তু পাশ্চাত্যের মধ্যে পার্থক্য আছে, ইউরোপের অনেক দেশ আছে যেখানে খুব প্রচণ্ড ইসলামোফোবিয়া আছে, কিন্তু আপনি যদি আমেরিকান সোসাইটি দেখেন তাহলে সেখানে স্বাধীনভাবে ব্যক্তিগতভাবে ধর্মচর্চার একটা স্পেস আছে। তো সেই স্পেসের মধ্যে দাঁড়িয়ে যদি মুসলমানরা পাশ্চাত্যে বসবাস করে, আমি সেটিকে আমার যে আর্লিয়ার স্টেটমেন্ট সেটার সাথে কন্ট্রাডিক্টরি মনে করি না। আমার স্টেটমেন্টটা হলো যে যদি মুসলিম মাইন্ড বিকাম কলোনিয়ালাইজড বাই দ্য ওয়েস্টার্ন থট, দেন দ্যাটস দ্য প্রবলেম। এটা ইস্টে থাকলেও হতে পারে, ওয়েস্টে থাকলেও হতে পারে।
দেশের কথা অনুষ্ঠানে আজ